কিন্তু স্টিয়ারিং আসলে সরকারের হাতে এবং সরকারের বিষয় নিয়ে বেশি আলোচনা করা উচিত। পার্লামেন্ট ইজ নট দি ফোরাম। ফোরাম হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, যেখানে আপনি সংবিধান সংস্কার নিয়ে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তো এই সমস্ত ইতিহাস থেকে তো বিএনপিকে শিখতে হবে। সারওয়ার তুষার, এই যে বলা হলো নীলুফার মনির কাছ থেকে আমরা শুনলাম যে রুল যখন মানতে হয় তখন একটা মানবো একটা মানবো না, এটি তো আসলে হবার কথা না। হয় আমরা সব রুল মানবো, না হলে কোনোটাই মানবো না। তো সংবিধানের বিষয়গুলো যখন আসে এবং জুলাই সনদের কথা যখন আসে, আপনারা আসলে কোনটাকে এগিয়ে রাখেন? জুলাই সনদের কথা আসলে কি সংবিধানকে আপনারা সরিয়ে রাখতে চান? দেখেন, এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করতেছি বিরোধী দলকে নিয়ে, কিন্তু স্টিয়ারিং আসলে সরকারের হাতে এবং সরকারের বিষয় নিয়ে বেশি আলোচনা করা উচিত। এই যে রুলের কথা বললেন যে এটা মানবো ওটা মানবো না, এটা সবচেয়ে বেশি কে করছে? স্টিয়ারিং কার হাতে? সরকারের কাছে। সরকার তার যখন প্রয়োজন পড়ে তখন বলে সাংবিধানিক ধারাবাহিকতা, এটা করা যাবে না ওটা করা যাবে না, কিন্তু সে যখন একটা সিদ্ধান্ত নেয় এটার পেছনের কোনো সাংবিধানিক কিংবা আইনি যুক্তি আমরা দেখি না। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগটা, এটা বলা যাবে যে এটার কোনো বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটা 1972 সেটারও কোনো ধারা মোতাবেক আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন না। সরকার কিন্তু তার মতো করে মানে একেবারে অ্যাব্রাপ্টলি সব সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এই যে স্থানীয় সরকারে আপনি এই যে প্রশাসক নিয়োগ দিলেন, আপনি যদি এই প্রসঙ্গটাতে থাকেন, আমি ওই জুলাই সনদের এটার ব্যাপারে বলছেন, এটার ব্যাপারে পজিশন ইজ ভেরি ক্লিয়ার। জনগণ এখন আপনি যান্ত্রিকভাবে শেখ হাসিনার মতো সংবিধান দেখালে হবে না, বা ওবায়দুল কাদেরের মতো সংবিধান দেখালে হবে না যেটা সংবিধানে নাই। তো আমি দুটো উদাহরণ দিই। এক নম্বর হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, খোদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন এরশাদের পতন ঘটলো, তখন আপনার শাহাবুদ্দিন সরকারের অধীনে যে নির্বাচনটা হয়েছে এটা বাংলাদেশের সংবিধানে ছিল না তখন, কিন্তু তখন এটা রাজনৈতিক ঐক্যমত্য ছিল যে আমরা এভাবে করব, জনগণ এটা মেনে নিয়েছে। এই যে গতকালকে যে পঞ্চদশ সংশোধনী বাতিলের যে রায় দিয়েছেন সাবেক প্রধান বিচারপতি, ওখানে তিনি এটা এক্সেলেন্ট একটা মন্তব্য করেছেন যে এটা নিয়ে কোনো সমস্যা হয় নাই, বা ইট ওয়াজ কনস্টিটিউটেড প্রায়র টু দি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, মানে সংবিধানে থাকার আগেই এটা এক্সারসাইজ হয়েছে, পরে এটা সংবিধানে ঢুকেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ক্ষেত্রে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে গণভোট, আমরা যখন কমিশনে বসেছি তখন তো গণভোটের পক্ষে সালাউদ্দিন ভাই বলেছেন, তিনি বলেছেন যে এটা সংবিধানে নাই, এটা খুব বড় ব্যাপার না, কারণ আমরা সবাই একমত হয়েছি। এবং এটা পত্রপত্রিকা রেফারেন্স দিতে পারবো, আপনি 5 অক্টোবরের প্রথম আলো বলছেন যে সবার ঐক্যমতের ভিত্তিতে এই জিনিসগুলো সলিউশন করা সম্ভব। আপনি যে বললেন এই যে সেদিন যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সংবিধানকে অগ্রাহ্য করে কি জুলাই সনদের বাস্তবায়ন করা সম্ভব কিনা, আমি এই আলোচনাটা আপনার উপর অবশ্যই আপনি পুরোপুরি সংবিধান মেনে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবেন না। এবং এই কারণেই আপনি দেখেন, খেয়াল করে দেখেন, দুটো জিনিস এখানে খেয়াল করার বিষয়। স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন? এক নম্বর কথা, সংস্কার পরিষদ সংবিধানে নাই। সংস্কার পরিষদ সংবিধানে থাকার কথা না, কারণ এটা এসছেই হলো সংবিধান পরিবর্তন করার জন্য, বা সংবিধানের একটা মেজর পরিবর্তন করার জন্য। দ্বিতীয় কথা, তিনি বললেন যে পার্লামেন্টে আমাদের এখন আগামী 30 দিন হচ্ছে এই বিলগুলো নিয়ে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা করতে হবে, এরপরে বাজেট অধিবেশন, কখন আমরা সময় পাবো, যদি পাওয়া যায় আমরা আয়োজন করব, দেখি আমরা জুলাই সনদ কিংবা এগুলো নিয়ে আলোচনা করতে পারি কিনা, মানে এটা প্রায়োরিটিতে নাই। এজন্যই তো পার্লামেন্টের এই সমস্ত প্রায়োরিটি আছে বলেই তো আলাদা ফোরাম সংস্কার পরিষদ। আপনি সেটা করেন না কেন? সংস্কার পরিষদ মানেন না কেন? আপনি গণভোট, আপনি এই যে বললেন না যে এটা মানবো এটা মানবো না, তো এটা বিএনপিকে সবার আগে সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি গণভোট মানেন? গণভোট কি বৈধ? যদি গণভোট আপনার বিএনপির অনেকে বলেছে যে গণভোট অবৈধ, কারণ এটা সংস্কার পরিষদের সদস্য না, এইজন্য তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য না। কেন তারা এটা বলতে পারবে? কেন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য না? এটাই বলছি যে আপনি এটুকু মানবেন ওইটুকু মানবেন না। পুরো আলোচনাটা আপনি তো ছিলেন, মানে ওই সময় জাতীয় ঐক্যমত্য কমিশনে গণভোট সংবিধানে নাই কিন্তু করা যাবে, এই যুক্তিটা বিএনপির পক্ষ থেকে এসেছিল। সেই গণভোটে বলা আছে যে আপনি ওই যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের কথা বলা আছে, গণভোটে কিন্তু অ্যাপ্রুভ করেছে জনগণ এটা। তো জনগণ এটা অ্যাপ্রুভ করার পরে আপনি আবার যেটার পক্ষে হ্যাঁ ক্যাম্পেইন করেছেন, এখন আবার বলেন কেন যে সংস্কার পরিষদ নাই? সংবিধানে না থাকলে কি যায় আসে? আচ্ছা, অনেক কিছুই তো থাকবে না। আচ্ছা, আর ধরেন বিএনপির 31 দফা, বিএনপির 31 দফায় উচ্চকক্ষের কথা আছে না? আমরা উচ্চকক্ষ পিয়ারের ভিত্তিতে চাই, বিএনপি তো আসনের ভিত্তিতে চায়, কিন্তু আসনের ভিত্তিতে কিংবা পিয়ারের ভিত্তিতে এই আলোচনা বাদ রাখেন। উচ্চকক্ষ, দি ভেরি আইডিয়া অফ উচ্চকক্ষ, এটা কি আমাদের সংবিধান আছে? আপনি তো 31 দফার মধ্যে বলছেন, তাহলে আপনি এটা কীভাবে করবেন? আপনাকে তো বেসিক স্ট্রাকচারটা ভাঙতেই হবে, কিছু করার নাই। মানে আমাদের এখনকার বেসিক স্ট্রাকচারটা অ্যালাউ করবে না। কিংবা যে হাইকোর্টে বিকেন্দ্রীকরণ, এটা নিয়ে এর আগে 8ম সংশোধনীর মামলার রায় আছে যে যেহেতু এটা ইউনিটারি স্টেট, কাজে এটা করা যাবে না, এটা অসাংবিধানিক, এবং 8ম সংশোধনী বাতিল করে দেওয়া হয়েছিল। তো সেটা আবার ফিরে এসছে না। এখন আপনি যেটার ব্যাপারে অলরেডি প্রেসিডেন্স আছে ওটা আবার গিয়ে পার্লামেন্টে করতে পারবেন? এটা তো বিএনপিও রাজি হয়েছে কিন্তু হাইকোর্টে বিকেন্দ্রীকরণের বিষয়ে। ফলে আমরা বারবার বলেছি যে পার্লামেন্ট ইজ নট দি ফোরাম।
ফোরাম হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, যেখানে আপনি সংবিধান সংস্কার নিয়ে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আর পার্লামেন্ট কি? পার্লামেন্ট হচ্ছে আপনার রেগুলার আইন প্রণয়ন করবে 5 বিএনপি যেটা বছর। বলছে যে আলোচনার ভিত্তিতে প্রপোজাল আসলে তারপরে তারা আলোচনা করে সবকিছু আলোচনা তো ডিসিশন আমরা নেবে করে সবার এসেছি। আলোচনা তো আমরা করে এসেছি। ভিত্তিতে। এখন আপনার কি মনে হচ্ছে এই যে বারবার পিছিয়ে দেওয়াটা, এটা কি আসলে তারা কে পিছিয়ে দিচ্ছে? জুলাই সনদ থেকে, সরকারি দল জুলাই সনদ থেকে সরে যাওয়ার জন্য তারা এই প্রচেষ্টাটা করছে, যে বারবার পিছিয়ে দেয়া বা একটু সময় বেশি নেয়? Absolutely. আপনি এটা দেখেন মনে তাদের করছেন কিনা? তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগগুলো দেখেন, জুলাই সনদে বলা আছে কিভাবে নিয়োগ দিতে হবে, বাছাই কমিটি, এবং কিভাবে আপনি এই সাংবিধানিক এবং রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবেন, এটার নিয়ম কানুন বলে দেওয়া আছে। তার কিছু কিছু বিষয়ে বিএনপির কোনো বিষয় নোক্তা থাকতে পারে, আমরা তো সেটা নিয়ে অসুবিধা নাই। আপনি ওই নোট অফ ডিসেন্ট সেটেল করতে হলেও তো আপনাকে সংস্কার পরিষদে যেতে হবে। কিন্তু আচ্ছা দেখেন, 3 জোটের রূপরেখার কথাটা আবার বলি, ওখানে বলা ছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করতে হবে, বিএনপি সেটা সিগনেটরি ছিল। পরবর্তীতে কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় সেটা করে নাই, না করার ফলে কি হয়েছে, তাদেরকে একটা তত্ত্বাবধায়ক সরকার পক্ষে একটা আন্দোলন ফেস করতে হয়েছে, তখন তারা সেটা মানতে বাধ্য হয়েছিল, ত্রয়োদশ সংশোধনী আসলো ইত্যাদি। তো এই সমস্ত ইতিহাস থেকে তো বিএনপিকে শিখতে হবে। বিএনপির 91 সাল থেকে 96 সাল এবং 2001 থেকে 2006 সাল এই 2 রেজিমে কখনোই কিন্তু শান্তিপূর্ণভাবে বা পিসফুলি তারা পাওয়ারটা ট্রানজিশন করে নাই, তাদেরকে বাধ্য করতে হয়েছে, এবং এটার ভুক্তভোগী শেষ পর্যন্ত তারাও হয়েছে। আপনি যদি 2006 সাল খেয়াল রাখেন, তারা যে বিচারপতির বয়স বাড়ালো, ওই 14th সংশোধনী আনলো, এবং আনার ফলে এখানে লগি বৈঠার তাণ্ডব, 1/11 এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ, যার সবচেয়ে বড় ভুক্তভোগী আবার বিএনপি নিজেই। এই হিস্ট্রিটা বিএনপি না বুঝে আজকে যখন যান্ত্রিকভাবে, মানে না এটাকে স্মরণ না করে আজকে যখন যান্ত্রিকভাবে সংবিধান দেখালে তো প্রশ্ন উঠবে যে আপনি কোন সংবিধানের কোন ধারা মোতাবেক সরকার গঠনের আগে, অন্তর্বর্তী সরকার গঠনের আগে যে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলেন। এখানে 8 তারিখ সরকার হয়েছে, কিন্তু অ্যাটর্নি জেনারেল নিয়োগ পেয়েছেন, এবং কেউ বলেন যে, নিন্দুকেরা বলেন যে তিনি আসলে ওই অফিস দখল করেছিলেন। যাই হোক, সেটা আমরা বলছি না, কিন্তু যেটাই হোক, যেভাবেই হোক, আপনি তো 6 তারিখে অ্যাটর্নি জেনারেল হয়েছেন, কোন আইনে? রাষ্ট্রপতি যে নিয়োগটা দিলেন, উনি কি ওই সাবেক প্রধানমন্ত্রীর কাছ থেকে লিখিত পরামর্শ নিয়েছিলেন? তাহলে সংবিধান এভাবে দেখালে তো হবে না। আমি আসবো আপনার কাছে।